রাজা সুরজদেও রাও। এই রাজ পরিবারের এখন তো আর কিছুই অবশিষ্ট নেই, সবই তো শেষ। রাজ্যই নেই, রাজাও নেই। তবে আপনি কেন আবার ওই পরিবারের ছেলে চন্দন রাওয়ের কাছে আসছেন? ও তো আর রাজা নয় এখন। এই পরিবার আমাকে ধ্বংস করেছিল, তাই এই পরিবারকে আমিও ধ্বংস করেছি। কিন্তু এই রাজ পরিবারের ধনভাণ্ডার আমি আগলে বসে আছি। এই রাজকোষের ওই ধনরত্ন রাজ পরিবারের ছেলে চন্দন রাওকে দিয়ে আমি এই ভার মুক্ত হতে চাই। ভার মুক্ত? ধনরত্নের দায় ভার? কেন? আপনি এতদিন আগলে রাখছিলেন কেন এসব? চন্দনগড়ের নিরপরাধ রাজাদের হত্যা করে আমি প্রতিশোধ নিয়েছি ঠিকই, কিন্তু পাপও করেছি। তাই মৃত্যুর এতদিন পরেও আমার মুক্তি হয়নি। আবদ্ধ হয়ে আছি আমি এই গুপ্তধন ঘরে। এই ধন সম্পদ রাজ পরিবারের লোকদের হাতে দিতে পারলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। এই সম্পদ যদি চন্দনগড়ের মানুষদের ভালোর জন্য ব্যবহৃত হয়, তবেই আমার আত্মার পুনর্মুক্তি ঘটবে। এবার আমি বুঝতে পেরেছি সর্পরাজ, মৃত্যুর পরেও আত্মা রূপে এতগুলো মানুষকে হত্যার ফলে তোমার আত্মাও আবদ্ধ হয়ে পড়েছে এই গুপ্ত গুহায়। কোথায় কোথায় সেই ধনভাণ্ডার? আমি সেই ধনভাণ্ডার পৌঁছে দেব রাও রাজ পরিবারের হাতে। এই তো সেই ধনভাণ্ডার। এ যে দেখছি 7 রাজার ধন। আমি চললাম। এই ধন সম্পদের দায়িত্ব এখন তোমার। আমি চললাম। মাতুলদা দেখো, গায়ের পশম গুলো কেমন কাড়া হয়ে উঠেছে। কি গল্প শোনালে তুমি? পুরো ঐতিহাসিক। বান্টুল বান্টুল ক্যাশ খেয়েছি গো আমি। ওই পাজির পা ঝাড়া বিচ্ছুটা কোথায়? কেন, কি হয়েছে বটব্যাল বাবু? দেখো না কোত্থেকে এই ধ্যাবড়া পাথরটা আমাকে দিয়ে বলল এটা নাকি ওই চুনারগড় দুর্গের পাথর। ও নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছে। বললে কি না ওই 10,000 টাকা ওর চাই না, একটা জাপানি ঘড়ি পেলেই ওর হবে। পরীক্ষা করে ঐতিহাসিকরা বলল কি জানো, ওটা একটা বালির পাথর, অনেক দিন ধরে মাটির নিচে পড়েছিল। বিচ্ছুটা ভেঙেছে না? উফ, ওকে নিয়ে আর পারা গেল না। কি তোমরা কি বলো? কি ভয়ানক দুষ্ট বুদ্ধি শশাঙ্ক রাওয়ের। রাজা অমর প্রতাপের ঘোড়াগুলো নিয়ে উনি নিজের অশ্বারোহী বাহিনী তৈরি করলেন, আবার নিজের ভাগ্নের রাজ্য দখল করবেন ওই বাহিনীকেই কাজে লাগালেন। তারপর বাটুলা তুমি কি করলে? আচ্ছা বাটুলা, রাজা অমর প্রতাপ আরো ঘোড়া কিনে নিলেই তো পারতেন। দেশে কি সব ঘোড়া শেষ হয়ে গেছিল? সেটাই তো বলছি। এবার শোন না, আমি তো অমর প্রতাপের দূতের সঙ্গে পৌঁছে গেলাম সুরজগড়। ওই দেখো চন্দ্রপুরার দুর্গ। বন্ধু, এবার তুমি বলো, ঘোড়া ছাড়া অত উঁচুতে আমাদের সৈন্যরা উঠবে কেমন করে? পায়ে হেঁটে উঠতেই তো ওরা ক্লান্ত হয়ে পড়বে। আমরা আরো ঘোড়ার ব্যবস্থা করতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু আমাদের গুপ্তচরের সংবাদ যদি সঠিক হয়, তবে মামা শশাঙ্করাও আজকালের মধ্যেই ওই পাহাড়ের ওপর থেকে সুবিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে নেমে আসবেন। ওরা একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত। এই অবস্থায় আমরা ব্যস্ত থাকবো নতুন ঘোড়া জোগাড় করতে। তাছাড়া ঘোড়া আনলেই তো হবে না, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে, পাহাড়ে চড়া অভ্যেস করতে হবে। না বন্ধু, এ বোধহয় সম্ভব নয়। বুঝলাম। আর এটাও বুঝতে পারছি মায়ের আদেশ পালন করতে গিয়ে তুমি অন্য কিছু আর ভাবনি। না বাটুল না, প্রথমত আমার যা সৈন্যবাহিনী আছে তাতে আমাদের এই সুরজগড়ের সুরক্ষা বেশ ভালো মতোই সম্ভব।
কিন্তু কখনোই ভাবিনি এত সুবিশাল অশ্ববাহিনীর আক্রমণের মুখে পড়তে চলেছি আমরা। আমি ভাবতাম বহিঃশত্রুর আক্রমণ হলে আমরা মামা ভাগ্নে মিলে প্রতিরোধ করব। তাই আমি মামার ভালোর জন্যই এবং মায়ের কথাতেই এতদিন ওদিকে নজর দেবার কথা ভাবিনি। সত্যি আমারই ভুল। না রাজা, মায়ের আদেশ পালন করা কখনোই ভুল হতে পারে না। তুমি আজ তোমার প্রকৃত শত্রুকে চিনতে পেরেছ, এটাই বা কম কিসের। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তো এসে পড়েছি। আমার উপর কি কোনো ভরসাই নেই রাজা? না না, আসলে তুমিও তো মানুষ। তুমি যত শক্তিশালী হও না কেন, আমি জানি তুমি পাহাড় ভেঙে ওই চন্দ্রপুরায় পৌঁছে যাবে, কিন্তু তারপর একা একজন মানুষ 1 লক্ষ অশ্বারোহীর সঙ্গে যুদ্ধ করবে? এ কি সম্ভব? না না বাটুল, আমি তো কোনো উপায় আর দেখছি না। আমি তো দেখতে পাচ্ছি রাজা, যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যায় সেখান থেকেই তো নতুন পথ খুঁজে নিয়ে চলতে হয়, আর সেই চলতে পারাটাই তো আনন্দ, কি তাই না? দেখো, শুধু শক্তি দিয়ে ওই ধুরন্ধর শশাঙ্ক রাওয়ের সাথে এঁটে ওঠা যাবে না, ওকে জব্দ করতে দরকার বুদ্ধি। শোনো রাজা, এই মুহূর্তে ওর সব থেকে বড় শক্তি ওর ওই অশ্বারোহী বাহিনী, তাই না? হ্যাঁ, একদম তাই। এখানেই আমাদের প্রথম আঘাতটা হানতে হবে। কিভাবে? 1 লক্ষ কেন, 10 লক্ষ অশ্বারোহী বাহিনীও কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ওই শশাঙ্ক রাও নিজে যুদ্ধ ঘোষণা করছেন। একদম ঠিক বলেছ, এটাই তো যুদ্ধের নীতি। ওই বাহিনী তো রাজা শশাঙ্ক রাওয়ের অধীনেই যুদ্ধ করবে। ব্যাস, আমাদের প্রথম কাজ শশাঙ্ক রাও যেন সহজেই যুদ্ধ ঘোষণা করে দিতে না পারেন, তাহলে কিন্তু ওর বাহিনী হই হই করে নেমে আসা শুরু করবে। আমরা তার বদলে শশাঙ্ক রাওকে প্রথমে নিচে নামিয়ে আনব। কিন্তু কিভাবে? বাটুল, মামা কিন্তু খুব ধুরন্ধর, খুবই চতুর। উনি আমাদের পরিকল্পনা বুঝতে পারবেন। রাজা, তোমার মামা চতুর ধুরন্ধর একথা যেমন সত্য, আবার এটাও তুমি অস্বীকার করতে পারবে না যে শশাঙ্ক রাও একজন মহালোভী মানুষ। ঠিক ঠিক বলেছ। তাহলে এখন আমি যা বলবো তাই করো। ডাকো তোমার গুপ্তচরকে, ওই হবে আমাদের দূত। সুরসেন! এতদিনে তোমাদের রাজমাতা মানে আমার দিদি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অপরাধ নেবেন না মহারাজ, ওই চিঠিতে রাজমাতা কি বার্তা লিখেছেন আমি জানি না। তোমাদের রাজমাতা ওই সুরজগড়ের রাজ্য আমাকে শাসন করতে অনুরোধ করেছে। সে কি? হ্যাঁ, এমনিতেই ওই সুরজগড় আমি দখল করতাম। হয়তো দিদি বুঝতে পেরেছেন আমার অভিসন্ধি, তাই যুদ্ধ এড়াতে এমন সন্ধি প্রস্তাব পাঠিয়েছেন। যতই হোক, নিজের ছেলের পরাজয় কোনো মার দেখতে চান? তাছাড়া দিদি আমাকেও তো কম ভালোবাসেন না। ভাইয়ের জন্য দিদি এতটুকু করলে আর দোষের কি? বিনা যুদ্ধে যদি সুরজগড় পাওয়া যায় তবে যুদ্ধের আর প্রয়োজন কি? হ্যাঁ দূত, বলো গিয়ে তুমি রাজমাতাকে আমি আজ রাতেই রওনা দিচ্ছি, কাল ভোরেই পৌঁছে যাব সুরজগড়। তারপরে দেখি দিদির মতলবটা আসলে কি। বাটুল, তোমার প্রথম চালটা সফল। শশাঙ্ক রাও আজ রাতেই রওনা দিচ্ছেন। আর আজ রাতেই আমি উঠছি ওই চন্দ্রপুরা দুর্গে। এই সুযোগটাই তো চেয়েছিলাম রাজা। শশাঙ্ক রাওহীন চন্দ্রপুরা আমাকে কাজে লাগাতে হবে। এই যে ভয়ানক ঝুঁকির ব্যাপার বাটুল, 1 রাতের মধ্যে তুমি পাহাড়ে চড়ে ওই দুর্গে পৌঁছতে পারবে? কারণ ঘোড়ায় চড়ে গেলে যে পথের মধ্যে মামার সঙ্গে দেখা হয়ে যাবে তোমার। বন্ধু, বাকি কাজটা আমার উপর ছেড়ে দাও, কি তাই না?